প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা আলোচনা করব মহাদেশ পরিচিতি ও অঞ্চল পরিচিতি, আমেরিকা মহাদেশ ও অন্যান্য মহাদেশ এই সংক্রান্ত আলোচনা। আমেরিকা মহাদেশ ও অন্যান্য মহাদেশ এই সংক্রান্ত আলোচনা। তো আশা করি ভালো আছেন সবাই। ভালো আছেন সবাই না? ওকে, চলেন আজকে আমরা লেকচার কত? লেকচার হ্যাঁ, হলো এটা ৭, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অঞ্চল পরিচিতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অঞ্চল পরিচিতি এর মধ্যে প্রথমে আছে আমাদের আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশ হলো দুইটা ভাগে বিভক্ত, একটা হলো উত্তর আমেরিকা আর একটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ হলো পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, চতুর্থ কি, তৃতীয় বৃহত্তম মহাদেশ, সরি। মিউট করে দেই না? জি স্যার। আসসালাম। তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশ সম্পর্কে প্রথম যে প্রশ্ন সেটা হলো এই মহাদেশের আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যেগুলো আছে এগুলো সম্পর্কে। ১ নম্বরে হলো আয়তনে, আরেকটা হলো জনসংখ্যায়। একটা টেবিল লিখবেন প্রথমেই, খাতা কলম নেন একটু, যারা চেয়ার টেবিলে নেই চেয়ার টেবিলে আসেন। একটা হলো বৃহত্তম, একটা হলো ক্ষুদ্রতম। তো এই মহাদেশে আয়তনে বৃহত্তম দেশ হলো কানাডা, আর জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো যুক্তরাষ্ট্র। আর এই মহাদেশে আয়তন ও জনসংখ্যা দুই দিক থেকেই ক্ষুদ্রতম হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস এই দেশটা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তো এখন আসেন এই মহাদেশ সম্পর্কে যে যে তথ্য পরীক্ষায় আসে বা যেগুলো সম্পর্কে প্রশ্ন করা হয় সেগুলো নিয়ে আমরা যদি বলি। মহাদেশ ভিত্তিক আলোচনার মধ্যে এই মহাদেশ সম্পর্কে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে আছে প্রথমে এই মহাদেশে কি কি স্থান আছে সেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। প্রথমত হলো এই মহাদেশে রয়েছে আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নাম হলো নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস, নায়াগ্রা ফলস বা নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত। এই মহাদেশে রয়েছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, আয়তনে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। এই দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। এটা হলো আয়তনে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এবং গ্রিনল্যান্ডের সম্পর্কে একটা কথা লিখে রাখবেন যে এই দ্বীপের মালিকানা হলো ডেনমার্কের হাতে। এই দ্বীপটার অবস্থান উত্তর আমেরিকা মহাদেশে হলেও মালিকানা হলো ডেনমার্কের এই দ্বীপের। এরপরে এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম হলো ডেনলি বা ডেনালি। আর এই মহাদেশের সর্বনিম্ন বিন্দু নাম হলো ডেথ ভ্যালি।
ভ্যালি বলা হয় উপত্যকা, এটার বাংলা। উপত্যকা মানে হলো দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি, এটাকে বলা হয় উপত্যকা, বা ইংরেজি নাম হলো এটার ভ্যালি। ওকে, তো এই মহাদেশের সর্বনিম্ন বিন্দু হলো ডেথ ভ্যালি, এবং এই মহাদেশের দীর্ঘতম নদী নাম হলো মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি, এটা হলো এই মহাদেশের দীর্ঘতম নদী। এই মহাদেশ সম্পর্কে এখান থেকে আর তেমন কিছুই পড়তে হবে না, শুধু এইটুকুই পড়বেন। এরপরে আসেন এই মহাদেশের যে অঞ্চল, এখানে গুরুত্বপূর্ণ অঞ্চল আছে একটা, সেটা হলো উত্তর আমেরিকা নামে একটা অঞ্চল আছে। এই উত্তর আমেরিকা মহাদেশটা মোট তিনটা অঞ্চলে বিভক্ত, একটা হলো উত্তর আমেরিকা, একটা হলো মধ্য আমেরিকা, আর একটা হলো ক্যারিবিয়ান অঞ্চল। তো মধ্য আমেরিকায় আছে 7টা দেশ, ক্যারিবিয়ান অঞ্চলে আছে 13টা দেশ, আর উত্তর আমেরিকায় আছে 3টি দেশ। শুধু উত্তর আমেরিকা সম্পর্কে পড়লেই হবে। উত্তর আমেরিকায় আছে 3টি দেশ, একটা হলো যুক্তরাষ্ট্র, একটা হলো কানাডা, আর একটা হলো মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এই 3 দেশ হলো উত্তর আমেরিকা অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমারেখা হলো 49 ডিগ্রি অক্ষরেখা, বা 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর দ্বিতীয় যে অঞ্চলটা আছে সেটা হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা, এই সীমারেখাটার নাম হলো সনোরা লাইন। সনোরা লাইন, এই দুইটা প্রশ্ন পরীক্ষায় অনেকবার এসছে, যে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সীমারেখা কোনটি? উত্তর 49 ডিগ্রি অক্ষরেখা। আরেকটা প্রশ্ন এসছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমারেখা কোনটি? উত্তর সনোরা লাইন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমারেখা কোনটি? উত্তর সনোরা লাইন। লিখছেন? উত্তর সনোরা লাইন। এইটুকু এখানে গুরুত্বপূর্ণ। তারপরে এই মহাদেশগুলোর মধ্যে দেশ পরিচিতি, এই মহাদেশের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর পরিচিতি। এই মহাদেশগুলোর মধ্যে যে দেশ আছে সেই দেশগুলোর পরিচিতি। তো প্রথম দেশ হলো কানাডা। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। এরপর লিখবেন কানাডা কেন বিখ্যাত? কাগজ শিল্পের জন্য বিখ্যাত। কানাডা বিখ্যাত হলো কাগজ শিল্পের জন্য বিখ্যাত। কাগজ শিল্পের জন্য বিখ্যাত দেশ কোনটি? উত্তর কানাডা। কানাডাকে বলা হয়, 3টা ভৌগোলিক নাম আছে, একটা হলো লিলি ফুলের দেশ, আরেকটা হলো কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতার দেশ। এই 3টা তথ্য কানাডা সম্পর্কে যথেষ্ট। মূলত এই অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেটা নিয়ে সেটা হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা। যুক্তরাষ্ট্র বা আমেরিকা এর অফিসিয়াল নাম হলো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে আছে 50টি রাজ্য, 50টি রাজ্য নিয়ে গঠিত এই দেশটা। 50টি রাজ্যের মধ্যে এখান থেকে প্রশ্ন আসে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তাদের কোন প্রদেশটি ক্রয় করে? 50টি রাজ্য অবলিক প্রদেশ। তো প্রথম প্রদেশ নাম হলো আলাস্কা। এই আলাস্কাকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করে।
এটা যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। আরেকটা হলো লুসিয়ানা। এই প্রদেশ বা রাজ্য বা অঙ্গরাজ্য, এটা তারা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছিল। এটা লাস্ট একটা পরীক্ষা আসছিল যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তাদের কোন প্রদেশটি ক্রয় করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তাদের কোন প্রদেশটি ক্রয় করেছে। তো ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে। ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে কোনটি? উত্তর লুসিয়ানা। ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে কোনটি? উত্তর লুসিয়ানা। এই দুইটা রাজ্য সম্পর্কে কথা। আর তাদের বৃহত্তম অঙ্গরাজ্য হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। বৃহত্তম অঙ্গরাজ্য। আর এইখান থেকে আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো সাম্প্রতিক সময়ে তাদের একটা স্থান নাম হলো লস অ্যাঞ্জেলেস বা লস অ্যাঞ্জেলস। এইখানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। প্রায় তাদের 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে যায় দাবানলে। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে? উত্তর লস অ্যাঞ্জেলসে। আর এইখানে আছে হলিউড চলচ্চিত্র নির্মাণ সংস্থা। এইখানেই আছে তাদের হলিউড চলচ্চিত্র নির্মাণ সংস্থা। কোথায়? উত্তর লস অ্যাঞ্জেলসে। এবং এইখানে সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ দাবানল ছড়িয়ে পড়ে। সর্ববৃহৎ দাবানল ছড়িয়ে পড়ে। লিখছেন এইটুকু? এরপরে আসবে ইউএস এর স্বাধীনতার ইতিহাস বা তারা কবে স্বাধীনতার ঘোষণা করে। এরপরে আলাদাভাবে হেডিং দিবেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা। প্রথমত তারা স্বাধীনতার ঘোষণা দেয় কবে? দ্বিতীয়ত স্বাধীনতা লাভ করে কবে? স্বাধীনতার ঘোষণা দেয় তারা 1776 সালের 4 জুলাই। 4 জুলাই 1776। এবং 3রা সেপ্টেম্বর 1783 তারা স্বাধীনতা লাভ করে। 3রা সেপ্টেম্বর 1783 তারা স্বাধীনতা লাভ করে। তাদের স্বাধীনতার ঘোষণা দেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। এবং 3রা সেপ্টেম্বর তাদের 1783 সালে যে স্বাধীনতা লাভ করে সেটা করে হলো মানে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তিতে মধ্যস্থতা করে দিয়েছিল ফ্রান্স। এই চুক্তির মধ্যস্থতা করে ফ্রান্স। এই চুক্তির মধ্যস্থতা করে ফ্রান্স। লিখছেন? এরপরে এখান থেকে আমেরিকার প্রেসিডেন্টদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে এবং তাদের আইনসভা সম্পর্কে প্রশ্ন আসে। তো এবার আসেন যুক্তরাষ্ট্রের আইনসভা, এটা নিয়ে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের আইনসভা হলো, যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। এটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এই কংগ্রেস হলো 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। কংগ্রেস হলো 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। এবং কংগ্রেসের উচ্চ কক্ষ, এটার নাম কি? উত্তর এটার নাম হলো সিনেট। সিনেটে রয়েছে 100 আসন। আর তাদের নিম্ন কক্ষ, এটার নাম কি? উত্তর তাদের নিম্ন কক্ষ নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ।
আর তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এইখানে টোটাল আসন সংখ্যা হলো 435। তো তাদের মোট কংগ্রেসের আসন সংখ্যা হলো 535টি। কংগ্রেসের মোট আসন সংখ্যা হলো 535টি আসন। কংগ্রেসের মোট আসন সংখ্যা হলো 535টি। আর তাদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাদের নির্বাচন হয় প্রতি 4 বছর পর পর। 4 বছর পর পর নভেম্বর মাসের 2 থেকে 8 তারিখের মধ্যে, নভেম্বর মাসের 2 থেকে 8 তারিখের মধ্যে প্রথম মঙ্গলবার। এই সময় হয় তাদের নির্বাচন। লিখছেন? এরপরে আসেন, এই দাগগুলা কে দেয়? বাচ্চাদের মতো কি করে? মুছে ফেলেন যে দাগ দিছেন। এরকম হলে কি হয় বলেন? তো নেক্সট আসেন, এটা গেল তাদের নির্বাচন। এরপরে এখান থেকে তাদের রাষ্ট্রপতি সম্পর্কে প্রশ্ন। আগে তার তার আগে আগে দুইটা কথা লিখে রাখেন, দুইটা বৃহত্তম নগরী। একটা হলো তাদের রাজধানী, তাদের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি এটা হলো তাদের রাজধানী। আর নিউ ইয়র্ক হলো তাদের গুরুত্বপূর্ণ শহর। নিউ ইয়র্ক হলো গুরুত্বপূর্ণ শহর। এবং নিউ ইয়র্ক হলো আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর। আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর। এবং নিউ ইয়র্ক সম্পর্কে আরেকটা লাইন লিখবেন, নিউ ইয়র্ককে বলা হয় পৃথিবীর রাজধানী। নিউ ইয়র্ককে বলা হয় পৃথিবীর রাজধানী। এটা পরীক্ষা আসছিল যে পৃথিবীর রাজধানী বলা হয় কোন শহরকে? উত্তর, পৃথিবীর রাজধানী বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ওকে। ব্যাস। নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সংক্রান্ত আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সংক্রান্ত আলোচনা। তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে উল্লেখযোগ্য প্রেসিডেন্ট হলো যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এইটা একটা কথা। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, ওনার নাম হলো জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। এরপর হলো যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট, এনার নাম হলো আব্রাহাম লিঙ্কন। ওকে বন্দনা আপু। তো 16তম প্রেসিডেন্টের নাম হলো আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কনের সম্পর্কে জাস্ট একটা লাইন লিখবেন। জর্জ ওয়াশিংটন সম্পর্কে সামনে ব্র্যাকেটে লিখে রাখেন, উনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। আর আব্রাহাম লিঙ্কন সম্পর্কে লিখবেন, উনি 1863 সালে দাস প্রথা বিলুপ্ত করেন। দাস প্রথা বিলুপ্ত করেন। এবং ওনার সম্পর্কে আরেকটা লাইন লিখবেন, উনি গেটিসবার্গ বক্তৃতা প্রদান করেন। গেটিসবার্গ বক্তৃতা প্রদান করেন। গেটিসবার্গ বক্তৃতা হলো এমন একটা বক্তৃতা যেখানে তিনি গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছিলেন। 2 মিনিটের একটা ভাষণ গেটিসবার্গে দিয়েছিলেন। ওই ভাষণে তিনি বলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন এক ধরনের সরকার যেটা জনগণের দ্বারা জনগণের জন্য গঠিত একটা সরকার। ওকে। নেক্সট আসেন,
যুক্তরাষ্ট্রের আরেকজন প্রেসিডেন্ট, উনি হলো 32তম প্রেসিডেন্ট, নাম হলো রিচার্ড নিক্সন। 32তম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নাম হলো রিচার্ড নিক্সন। ওনার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। ওই না, রিচার্ড নিক্সন না, সরি, ওই যে এনার নাম হলো রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ওনার সম্পর্কে কেন পরীক্ষায় প্রশ্ন আসে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ওনার সম্পর্কে কি প্রশ্ন আসে পরীক্ষায়? দেখেন, ওনার সম্পর্কে প্রশ্ন আসে, উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন এবং উনি জাতিসংঘ গঠনের প্রস্তাবক। জাতিসংঘ গঠনের প্রস্তাবক। এই জাতিসংঘ নামটা উনি প্রস্তাব করেছিলেন। জাতিসংঘ নামটা উনি প্রস্তাব করেছিলেন। এরপরে যুক্তরাষ্ট্রের আর যে প্রেসিডেন্টদের সম্পর্কে প্রশ্ন আসে, সেগুলো শুধু এমনি নাম হিসেবে লিখে রাখেন। সেটা 1 নম্বরে হলো হ্যারি এস ট্রুম্যান। হ্যারি এস ট্রুম্যান। ট্রুম্যান সম্পর্কে জাস্ট একটা লাইনই লিখবেন যে ট্রুম্যান পারমাণবিক বোমা হামলার নির্দেশ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, পারমাণবিক বোমা হামলার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট? পারমাণবিক বোমা হামলার নির্দেশ প্রদান করেন। আরেকজন প্রেসিডেন্ট নাম হলো রিচার্ড নিক্সন। ওনার সম্পর্কে লিখবেন, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। আর ওনার সম্পর্কে আরেকটা লাইন লিখবেন, উনি যুক্তরাষ্ট্রের একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্ট পদত্যাগ করেননি, একমাত্র উনিই পদত্যাগ করেছিলেন। উনিই হলো যুক্তরাষ্ট্রের একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট। একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট। একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট কে? উত্তর রিচার্ড নিক্সন। যুক্তরাষ্ট্রের একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এরপরে আসেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। স্টার দিয়ে লিখবেন যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচন। এই ৬০তম নির্বাচনটা অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর ২০২৪। এই নির্বাচনে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প এবং এই নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। লিখছেন ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে লিখবেন, উনি হলো রিপাবলিকান প্রার্থী। ওনার রাজনৈতিক দল হলো রিপাবলিকান দল। আর এই দলের মার্কা হলো হাতি মার্কা। ব্যাস এইটুকু জানলেই হলো। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন জো বাইডেন, উনি হলো গাধা মার্কা, ডেমোক্রেটিক দল থেকে অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে। এগুলোর আর প্রয়োজন নেই, শুধু এইটুকুই, উনি যেহেতু নির্বাচিত, উনি হলো ডেমোক্রেটিক দল থেকে আসেন, উনি ৪৭তম প্রেসিডেন্ট এবং এই নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর ২০২৪। আর যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের নেতা ছিলেন কে? ওনার নাম হলো মার্টিন লুথার কিং। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের নেতা বলা হয় কাকে? উত্তর, ওনার নাম হলো মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং। দেখছেন?
এই পর্যন্তই এখান থেকে আলোচনা। এই পর্যন্তই এখান থেকে আলোচনা। এরপরে যুক্তরাষ্ট্রের কয়েকটা স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থান, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনা ক্লিয়ার হলে বলেন এইটুকু। ক্লিয়ার? ওকে। এবার আসেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান অবলিক স্থাপনা। এই দাগ দেয় কে? আমি বুঝি না ভাই, আপনাদের কি সমস্যা কি? ছোট বাচ্চাদের মতো কাজকাম কেন করেন? নাকি বলেন যে আমরাই ছোট বাচ্চা? তো আসেন স্থান বা স্থাপনা সম্পর্কে প্রথম যেটা আছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখন বর্তমানে আলোচিত জায়গাগুলোর মধ্যে ১ নম্বরে হলো হোয়াইট হাউস। ১ নম্বরে হলো হোয়াইট হাউস। হোয়াইট হাউস হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন। প্রেসিডেন্টের বাসভবন। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। তারপরে হলো দ্বিতীয় পেন্টাগন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর। পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর। প্রতিরক্ষা সদর দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নাম কি? উত্তর হোয়াইট, মানে কি বলে, পেন্টাগন। এছাড়া এখান থেকে গুরুত্বপূর্ণ আছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট কেন বিখ্যাত? ওয়াল স্ট্রিটে আছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। ওয়াল স্ট্রিট এখানে আছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার এই জন্য বিখ্যাত। লিখছেন? এখান থেকে আর গুরুত্বপূর্ণ আছে যুক্তরাষ্ট্রের ইকোলজি হাউস, যেটা হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী, বিজ্ঞানী কি ওই আর কি, ধনী বিল গেটস এর বাসভবন। বিল গেটস না, ওনার নাম না, কি নাম যেন, বিল গেটসই তো ওনার নাম। ওনার হলো বাসভবনের নাম ইকোলজি হাউস। এটা একটা পরীক্ষা আসছিল, ইকোলজি হাউস কি? ইকোলজি হাউস হলো বিল গেটস এর বাসভবন। ব্যাস। ইকোলজি হাউস কি? উত্তর ইকোলজি হাউস হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ধনী বিল গেটস এর বাসভবন। এখান থেকে আর যা প্রশ্ন আসে, ক্লিয়ার এটুকু? এখান থেকে আর যা প্রশ্ন আসে তার মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কিছু ব্যক্তিদের নিয়ে প্রশ্ন আসে, সেটা আপাতত দরকার নেই আমাদের। এই পর্যন্তই আপাতত যুক্তরাষ্ট্র নিয়ে যথেষ্ট। যুক্তরাষ্ট্রের পরে এখানে আর যে দেশগুলো আছে তার মধ্যে ১ নম্বরে হলো মেক্সিকো। মেক্সিকো সম্পর্কে জাস্ট একটা লাইন লিখবেন, সেটা হলো মেক্সিকোতে পাওয়া গেছে চিচেন ইৎজা, যেটা হলো মায়া সভ্যতার নিদর্শন। মায়া সভ্যতার নিদর্শন নাম কি? উত্তর মায়া সভ্যতার নিদর্শন নাম হলো চিচেন ইৎজা। পাওয়া গেছে মায়া সভ্যতায়। এরপরে যুক্তরাষ্ট্রের আরেকটা দেশ নাম হলো পানামা। এই পানামাতে রয়েছে পানামা খাল, এই জন্য এটা বিখ্যাত। পানামা খাল। এই পানামা খাল খনন করা হয় কবে? উত্তর ১৯১৩ সালে। ১৯১৩ সালে খনন করা হয়। আর পানামা এটার মালিকানা পায় ১৯৯৯ সালে। পানামা এই খালের মালিকানা পায় ১৯৯৯ সালে। ব্যাস, এইটুকুই শেষ। এরপর এই অঞ্চলের আরেকটা দেশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই দেশটার নাম হলো কোস্টারিকা। আরেকটা দেশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, সেটার নাম হলো কোস্টারিকা।
এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, কোস্টারিকার অর্থ কি? এই নামটার অর্থ হলো ধনী উপকূল। কোস্টারিকা শব্দের অর্থ হলো ধনী উপকূল। আরেকটা প্রশ্ন আসে এখান থেকে এরকম যে কোন দেশটির নিজস্ব সেনাবাহিনী নেই? উত্তর, কোস্টারিকার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। কোস্টারিকার নিজস্ব সেনাবাহিনী নেই। নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। দুইটা তথ্য এর সম্পর্কে যথেষ্ট। শেষ। নেক্সট আসেন, আরেকটা দেশ নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, সেই দেশটা হলো কিউবা। এই অঞ্চলে কিউবা হলো এই অঞ্চলের একমাত্র সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক দেশ। আর কিউবার অবিসংবাদিত নেতা হলো ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো। এবং ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসেন 1959 সালে। এবং ফিদেল কাস্ত্রো 1959 সালে ক্ষমতায় আসার পরে 2006 সালে ক্ষমতা ত্যাগ করেন। ফিদেল কাস্ত্রো 2006 সালে ক্ষমতা ত্যাগ করেন। এবং কিউবা সম্পর্কে লিখবেন, কিউবাকে বলা হয় চিনির আধার, বা বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ হলো কিউবা। বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর, কিউবা। বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ, এই জন্য এটাকে বলা হয় চিনির আধার। পরীক্ষা প্রশ্ন আসে, চিনির আধার বলা হয় কোন দেশকে? উত্তর, কিউবাকে। আর কিউবা সম্পর্কে দুইটা লাইন, কিউবার রাজধানী পরীক্ষায় আসে, ওই যে মেক্সিকো, মেক্সিকো সিটি, পানামা, পানামা সিটি, এই জন্য ওগুলো দেই নাই, ওগুলো লাগবে না। এখানে কিউবার রাজধানী হলো হাভানা। এবার কিউবার মুদ্রার নাম লাগবে পরীক্ষায়, কিউবার মুদ্রার নাম হলো পেসো। কিউবার মুদ্রার নাম হলো পেসো। এই দুইটা জিনিস এখানে লাগবে। বাস, শেষ। এইটুকুই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। এরপরে উত্তর আমেরিকা মহাদেশের পরে যে মহাদেশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। ওকে। নেক্সট হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ হলো আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। চতুর্থ বৃহত্তম মহাদেশ। আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এবং এই মহাদেশে আয়তনে আর হলো জনসংখ্যায় দুই দিক দিয়েই ক্ষুদ্রতম ও বৃহত্তম দেশ একই। বৃহত্তম দেশ আর একটা হলো ক্ষুদ্রতম দেশ। এইখানে আয়তনে বৃহত্তম দেশ হলো ব্রাজিল, জনসংখ্যায়ও বৃহত্তম দেশ ব্রাজিল। এই মহাদেশে ক্ষুদ্রতম দেশ নাম হলো সুরিনাম, এটা আয়তন ও জনসংখ্যা দুই দিক দিয়েই ক্ষুদ্রতম দেশ। আয়তনে ও জনসংখ্যায় দুই দিক দিয়ে একই দেশ, এখানে বৃহত্তম ক্ষুদ্রতম ব্রাজিল এবং সুরিনাম। এই মহাদেশে স্বাধীন দেশ হলো পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে, 12টি স্বাধীন দেশ আছে এই মহাদেশে। এই মহাদেশে পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে কোন মহাদেশে? উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে।
লিখছেন? নেক্সট আসেন, এখান থেকে আজান দিচ্ছে, নামাজের জন্য একটা বিরতি নেওয়া দরকার না? স্যার এতদিন ক্ষমতায় কিভাবে ছিলেন ফিদেল কাস্ট্রো? ফিদেল কাস্ট্রো বিপ্লবী নেতা ছিল। ওনার সময় সামরিক শাসক ছিল জেনারেল বাতিস্তা। ওই জেনারেল বাতিস্তার সরকারকে উৎখাত করে উনি ক্ষমতায় এসেছিলেন। ওকে, তো নেক্সট আমরা এই মহাদেশ সম্পর্কিত আলোচনা আমরা এসে নামাজের পরে করব। তবে আরো 2-3 মিনিট একটু সময় নিচ্ছি, 2 মিনিট। এখানে লেখেন যে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী, এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। দীর্ঘতম নদী নাম হলো আমাজন। আমাজন নদী হলো পৃথিবীর প্রশস্ততম এবং খরস্রোতা নদী। পৃথিবীর প্রশস্ততম এবং খরস্রোতা নদী। প্রশস্ততম এবং খরস্রোতা নদী, এটা হলো দীর্ঘতম নদী আমেরিকা মহাদেশের এবং পৃথিবীর সবচেয়ে খরস্রোতা এবং পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী। তারপরে এখান থেকে আর যা পরীক্ষায় প্রশ্ন আসে, এই মহাদেশে আছে পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল, নাম হলো অ্যামাজন বনাঞ্চল। এই অ্যামাজন বনাঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল এবং আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস অর্থাৎ পুরো পৃথিবীর যতটুকু অক্সিজেন লাগে তার 20% অক্সিজেন এই বনাঞ্চল একা সাপ্লাই দেয় দেখে এই বনাঞ্চলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই বনাঞ্চলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এবং এই মহাদেশে আছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত, নাম হলো অ্যাঞ্জেল ফলস। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত নাম হলো অ্যাঞ্জেল ফলস, এই মহাদেশে অবস্থিত অ্যাঞ্জেল ফলস। এবং এইটার অবস্থান হলো ভেনেজুয়েলা। এটার অবস্থান হলো ভেনেজুয়েলা। আর এই মহাদেশে একটা দেশ আছে যেটার নাম হলো ইকুয়েটর। বিষুবরেখা বা নিরক্ষরেখার উপরে হয় এই দেশটার নামকরণ এরকম হয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর এই মহাদেশে আছে পৃথিবীর সর্বদক্ষিণের নগরী। পৃথিবীর সর্বদক্ষিণের স্থান বা নগরী নাম হলো পুয়ের্তো উইলিয়ামস, চিলি। পুয়ের্তো উইলিয়ামস, চিলি। এটা হলো পৃথিবীর সর্বদক্ষিণের স্থান। আজান হয়নি, হ্যাঁ অনেকের ওইখানে আজান হয়েছে অনেকের হয়নি, বাট এটার মধ্যেই সমন্বয় করতে হবে যেহেতু আমরা এসে থেকে। দোয়েল খাতুন, আপু কোন জেলা থেকে? আপনার এই নাম কি রাখছে? দোয়েল নাম, এ তো পাখির নাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোন জেলা থেকে আপনি? স্যার আমি এখন আছি ঢাকাতে, আমি কুষ্টিয়া। আমার কুষ্টিয়ার, এই নাম রাখছে কি আপনার দোয়েল? আমার ছোট চাচা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এরপরে আসেন, পৃথিবীর সর্বদক্ষিণের স্থান নাম হলো পুয়ের্তো উইলিয়ামস, এটার অবস্থান হলো চিলিতে। এখান থেকে এই মহাদেশ নিয়ে আর তেমন কোনো কিছু পড়ার নাই। এরপরে আমরা এই মহাদেশের গুরুত্বপূর্ণ স্থান এবং দেশগুলো নিয়ে আলোচনা করব নামাজের পরে। একটা বিরতি এখন থেকে 5টা 55 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত। 5টা 55 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত নামাজের বিরতি। যান, যারা নামাজে যাবেন চলে যান।
আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি নামাজের পরে। আমরা ছেড়েছিলাম দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শুরু করব বলেছিলাম। দক্ষিণ আমেরিকা মহাদেশে টোটাল স্বাধীন দেশ আছে 12টা এবং এখানে পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে। পৃথিবীর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে কোন মহাদেশে? উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশে। এরপরে আসেন এই মহাদেশের দেশগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এই মহাদেশের দেশগুলো সম্পর্কে রাজীব হোসেন কম্বল কই পাইলেন? ঠান্ডা শুরু হয়ে গেছে না? না, রাখেন রাখেন, সমস্যা নেই, ঠিক আছে। ঠান্ডা লাগলে তো প্রস্তুতি নিয়েই টেবিলে বসতে হবে। ওকে, তো এরপরে আসেন আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ ব্রাজিল। ব্রাজিল সম্পর্কে লিখবেন যে পৃথিবীর আয়তনে পঞ্চম বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। রাজধানী ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া, এটা পরীক্ষা আসছিল। আর প্রাচীন রাজধানী বা পূর্ব রাজধানী নাম হলো রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও। ব্রাজিলের আরেকটা জিনিস খুবই ব্যতিক্রম, সেটা হলো ব্রাজিলের মুদ্রার নাম। ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল। এই রিয়াল, দিরহাম, দিনার এই ধরনের মুদ্রা সাধারণত হয় আরব দেশগুলোতে। তো এই জায়গাটায় ব্রাজিল ব্যতিক্রম, যে ব্রাজিলের মুদ্রার নাম হলো রিয়াল। রিয়াল সাধারণত হয় আরব দেশগুলোর মুদ্রার নাম। ব্রাজিলের মুদ্রার নাম হলো রিয়াল, এই জন্য এটা বিখ্যাত। প্রাচীন রাজধানী রিও ডি জেনেরিও। এই রিও ডি জেনেরিও শহরে 1992 সালে হয়েছিল বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন। বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর রিও ডি জেনেরিওতে। বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর রিও ডি জেনেরিওতে। এরপরে লিখবেন ব্রাজিলে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম, নাম মারাকানা স্টেডিয়াম। পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম নাম হলো মারাকানা। আর ব্রাজিল সম্পর্কে আরেকটা তথ্য লিখবেন, সেটা হলো ব্রাজিল হলো পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ। পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ। পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর ব্রাজিল। পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর ব্রাজিল। আচ্ছা, ধরিত্রী সম্মেলন হলো পৃথিবী রক্ষার জন্য। ধরিত্রী শব্দের বাংলা সমার্থক শব্দ হলো পৃথিবী। ধরিত্রী সম্মেলন মানে পৃথিবী রক্ষার জন্য বা পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য প্রথম যে সম্মেলনটা, সেই সম্মেলনটা হয়েছিল ব্রাজিলে। আর ব্রাজিল হলো বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী দেশ। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়। নেক্সট আসেন ব্রাজিলের পরে যে দেশটা এই মহাদেশে গুরুত্বপূর্ণ, সেটা হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা সম্পর্কে লিখবেন যে আর্জেন্টিনায় গুরুত্বপূর্ণ একটা স্থান আছে, নাম কি? ওই স্থানটার নাম পরীক্ষায় আসে। ওটার নাম হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের মালিকানা হলো ব্রিটেনের, অবস্থান হলো আর্জেন্টিনায়। মালিকানা আছে হলো এখন বর্তমানে ব্রিটেনের হাতে। এবং এই দ্বীপপুঞ্জটা নিয়ে যুদ্ধ হয় আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। যুদ্ধ হয় 1982 সালে। 1982 সালে যুদ্ধ করে হলো আর্জেন্টিনা ও ব্রিটেন। এই যুদ্ধের পরে এই দ্বীপের বা দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে নেয় ব্রিটেন। আর এই দ্বীপের অপর নাম কি, এটা এসেছিল আরেকটা পরীক্ষায়। এই দ্বীপের অপর নাম হলো মালভিনাস দ্বীপপুঞ্জ। মালভিনাস দ্বীপপুঞ্জ হলো এই দ্বীপের অপর নাম, মালভিনাস দ্বীপপুঞ্জ।
এরপর আর্জেন্টিনার আরেকজন ব্যক্তি সম্পর্কে জানতে হয়, সেটা হলো পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট। ইনি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট, পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট নাম হলো ইসাবেলা পেরন। উনি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট নাম হলো ইসাবেলা পেরন। ইনি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট নাম হলো ইসাবেলা পেরন। ইনি হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট নাম হলো ইসাবেলা পেরন। ইনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট। লিখছেন? এবং আর্জেন্টিনার একজন বিপ্লবী নেতা নাম হলো চে গুয়েভারা। উনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। অনেকেই নাম শুনেছেন বা চেনেন ওনাকে। উনি হলো একজন বিপ্লবী নেতা, নাম হলো চে গুয়েভারা। এই চে গুয়েভারা ইনি সহযোগিতা করেছিলেন কিউবার স্বাধীনতা আন্দোলনে। বিভিন্ন দেশে কমিউনিস্ট বিপ্লবের ক্ষেত্রে অগ্রপথিক হিসেবে দায়িত্ব পালন করেন চে গুয়েভারা। উনি জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায়। এরপরের যে দেশ সম্পর্কে লিখবেন সেই দেশটা হলো পেরু। পেরুর সম্পর্কে জাস্ট একটা লাইন লিখবেন, সেটা হলো পেরুর রাজধানীর নাম পরীক্ষায় আসে, কারণ পেরুর রাজধানীর নামটা ব্যতিক্রম। এর রাজধানীর নাম হলো লিমা, মানুষের নাম। পেরুর রাজধানী হলো লিমা এবং পেরুতে পাওয়া গেছে ইনকা সভ্যতার নিদর্শন। পেরুতে পাওয়া গেছে ইনকা সভ্যতার নিদর্শন এবং এই সভ্যতার নিদর্শনের নাম হলো পেরুর মাচু পিচু। পেরুর মাচু পিচু। মাচু পিচু হলো পাহাড়ের গায়ে পাহাড় খোদাই করে বা কেটে মানুষজন বসবাস করত গোলাকৃতি, চারপাশে ঘুরে ঘুরে ওই নিদর্শনগুলো, অর্থাৎ পাহাড়ের উপরে তাদের যে বসবাসের স্থান বা শহর গড়ে তুলেছিল, নগর গড়ে তুলেছিল, এইটার নাম হলো পেরুর মাচু পিচু। এরপরে পেরুর পরে আরেকটা দেশ নাম হলো ইকুয়েটর। পেরুর পরে আরেকটা দেশ নাম হলো ইকুয়েটর। এই দেশটা এই দেশটার মধ্যভাগ দিয়ে গেছে নিরক্ষরেখা বা নিরক্ষরেখার উপরে অবস্থিত। নিরক্ষরেখা বা বিষুবরেখার উপরে অবস্থিত। বিষুবরেখার উপরে অবস্থিত, এই জন্য এটার এই নাম হয়। হ্যাঁ, তো নিরক্ষরেখা বা বিষুবরেখা, এটার ইংরেজি নাম হলো ইকুয়েটর। এটার ইংরেজি নাম হলো ইকুয়েটর, এই জন্য এটার এই নাম হয়েছে দেশের। তো ইকুয়েটরকে বলা হয় চির বসন্তের দেশ। এইখানে সবসময় আবহাওয়া একই রকমের থাকে আর চির বসন্তের দেশ। আর ইকুয়েটরের রাজধানী কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। চির বসন্তের নগরী, এটা হলো কিটো। ইকুয়েটর সম্পর্কে এতটুকুই তথ্য দেখছেন। ইকুয়েটর সম্পর্কে এতটুকুই। ইকুয়েটরের পরে আর এখানে আলোচনার মধ্যে আছে চিলির কথা। চিলির সম্পর্কে শুধু জাস্ট লিখবেন পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি। এরপর লিখবেন চিলির কথা। চিলি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? উত্তর, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? উত্তর, চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হলো চিলি। এটুকুই এখানে শেষ। আর চিলির সম্পর্কে আরেকটা কথা লিখে রাখেন, সেটা হলো চিলি পৃথিবীর শীর্ষ তামা উৎপাদনকারী দেশ। পৃথিবীর শীর্ষ তামা উৎপাদন ও রপ্তানিকারী দেশ। আর চিলি সম্পর্কে আরেকটা কথা যেটা আগে বলে আসছি অলরেডি, যে এই মহাদেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে পৃথিবীর সর্বদক্ষিণের স্থান। এই স্থানটা আছে চিলির মধ্যে এবং এই স্থানটার নাম হলো পুয়ের্তো উইলিয়ামস। এই নগরীটা চিলির একেবারে সর্বদক্ষিণে অবস্থিত। এটাই পৃথিবীর সর্বদক্ষিণের নগরী বা পৃথিবীর সর্বদক্ষিণের স্থান। পৃথিবীর সর্বদক্ষিণের নগরী বা পৃথিবীর সর্বদক্ষিণের স্থান নাম হলো পুয়ের্তো উইলিয়ামস।
এটা চিলিতে অবস্থিত। এটা হলো পৃথিবীর দক্ষিণের স্থান বা সর্বদক্ষিণের নগরী। এখান থেকে আর কোনো দেশ নিয়ে না লিখলেও চলবে, এইটুকুই এখান থেকে পরীক্ষায় আসে। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের আফ্রিকা মহাদেশ। এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে লিখবেন যেটা সেটা হলো আমাদের আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ। ক্যামেরা চালু আছে এখন? ওকে, লিখছেন। তারপরে আসেন এখানে আমাদের আফ্রিকা মহাদেশ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন হয়। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ হলো আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশ হলো আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশ আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশ সম্পর্কে লিখবেন এই মহাদেশে আয়তনে এবং জনসংখ্যায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম। এই মহাদেশের বৃহত্তম দেশ আয়তনের দিক দিয়ে আলজেরিয়া, আর জনসংখ্যার দিক দিয়ে এই মহাদেশের বৃহত্তম দেশ হলো নাইজেরিয়া। আয়তন জনসংখ্যার দুই দিক দিয়েই এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস। আয়তন এবং জনসংখ্যা দুই দিক দিয়ে এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস। আয়তন এবং জনসংখ্যা দুই দিক দিয়ে এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস। লিখছেন? এরপরে আসেন এই মহাদেশ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু নিয়ে। এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু নাম হলো মাউন্ট কিলিমানজারো। কিলিমানজারো। কিলিমানজারো এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু এবং এই মহাদেশের সর্বনিম্ন বিন্দু নাম হলো লেক আসাল। এবং এই মহাদেশের দীর্ঘতম নদী নাম হলো নীলনদ। এই নীলনদ হলো 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। নীলনদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে আসেন নীলনদ 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আর নীলনদের সম্পর্কে আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়। সেটা হলো নীলনদের উৎপত্তি স্থান কোথায়? উত্তর: নীলনদের উৎপত্তি স্থল ভিক্টোরিয়া হ্রদ। রুয়ান্ডা আর উগান্ডার মাঝখানে উৎপত্তি স্থল ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ। লিখছেন? আরেকটা এখান থেকে লিখবেন যে আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা? উত্তর: নিরক্ষরেখা বা বিষুবরেখা। আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা? অতিক্রম করেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা অবলিক বিষুবরেখা। নিরক্ষরেখা অবলিক বিষুবরেখা। এটা আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করে। আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করে নিরক্ষরেখা বা বিষুবরেখা। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে আফ্রিকা মহাদেশের আফ্রিকার বৃহত্তম দ্বীপ কোনটি?
আফ্রিকার বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর, আফ্রিকার বৃহত্তম দ্বীপ নাম হলো মাদাগাস্কার। মাদাগাস্কার, এটা হলো আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ নাম হলো মাদাগাস্কার। আর আফ্রিকা মহাদেশে আছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকা মহাদেশে, নাম হলো সাহারা মরুভূমি। নাম হলো সাহারা মরুভূমি। এটা হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি, নাম হলো সাহারা মরুভূমি। এবং আফ্রিকা মহাদেশে আছে পৃথিবীর উষ্ণতম স্থান, নাম হলো আল আজিজিয়া, অবস্থান হলো লিবিয়ায়। পৃথিবীর উষ্ণতম স্থান নাম হলো আল আজিজিয়া, অবস্থান হলো লিবিয়ায়। আল আজিজিয়া, অবস্থান হলো লিবিয়ায়। লিখছেন? এটুকুই আফ্রিকা সম্পর্কে কথা। আফ্রিকার মধ্যেও অনেকগুলো অঞ্চল আছে। আফ্রিকার অঞ্চল পরিচিতিতে জাস্ট একটা অঞ্চল সম্পর্কে লিখবেন যেটা পরীক্ষায় আসে। আফ্রিকার অঞ্চল পরিচিতি এখানে মূলত আপনার উত্তর আমেরিকা, পশ্চিম আমেরিকা, পূর্ব আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এরকম অনেকগুলো অঞ্চল আছে। তো সবগুলো অঞ্চলের দরকার নেই, একটা বিশেষ অঞ্চল এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকা, এটা সম্পর্কে লিখবেন যে হর্ন অফ আফ্রিকায় আছে 4টি দেশ। 4টি দেশ নিয়ে একটা আকৃতি হয় আফ্রিকা মহাদেশের মধ্যে। গরুর যে শিং আছে না, ওই শিংয়ের মতো, আর শিং ইংরেজি হলো হর্ন। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। আচ্ছা, আফ্রিকা সম্পর্কে উপরে আরেকটা তথ্য একটু লিখে নেন। আফ্রিকাকে বলা হয় জ্যামিতিক আকৃতির মহাদেশ। জ্যামিতিক আকৃতির মহাদেশ কোনটি? এটা যদি পরীক্ষা আসে কনফিউজ হবেন না। জ্যামিতিক আকৃতির মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। কারণ এইখানে বড় কোনো পাহাড় পর্বত বা বড় কোনো নদী নালা, বড় কোনো সাগর না থাকায় এই মহাদেশের মধ্য দিয়ে এই মহাদেশের যত দেশগুলো আছে মরুভূমির মধ্যে সোজা সোজা দাগ টেনে দেশগুলো ভাগ করা হয়েছে। ফলে এই আকৃতিটা হয়েছে অনেকটা জ্যামিতির আকৃতি, ত্রিভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি, পঞ্চভুজ আকৃতি, এভাবে ভাগ করছে। মানচিত্রে তাকালে দেখতে পারবেন যে আফ্রিকার দেশগুলোর বিভাজনটা সোজা সোজা দাগ টেনে করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় জ্যামিতিক আকৃতির মহাদেশ। এখন আসেন হর্ন অফ আফ্রিকার যে 4টা দেশ, তারা কারা কারা? 1 নম্বরে হলো সোমালিয়া, 2 নম্বরে হলো ইথিওপিয়া, 3 নম্বরে হলো ইরিত্রিয়া এবং 4 নম্বরে হলো জিবুতি। এই 4টা দেশকে একত্রে বলা হয় হর্ন অফ আফ্রিকা। 4টা দেশকে একত্রে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এরপরে আফ্রিকা মহাদেশ সম্পর্কে আর একটা কথা লিখবেন, সেটা হলো আফ্রিকা মহাদেশে আছে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে লিখবেন যে আফ্রিকা মহাদেশে সবচেয়ে শিল্পোন্নত দেশ, আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ কোনটি, এটা পরীক্ষায় আসে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ হলো দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করে কে? আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্য সাগর। করেছে ভূমধ্য সাগর। আরেকটা লিখবেন, আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন দেশ? আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে
লোহিত সাগর। লোহিত সাগর। আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে লোহিত সাগর। লিখছেন, আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করে কে? উত্তর, লোহিত সাগর। ক্লিয়ার এইটুকু? এরপরে আসেন আফ্রিকা মহাদেশ সম্পর্কে, যেটা আমরা লিখব সেটা হলো আফ্রিকা মহাদেশের দেশগুলোর সংক্রান্ত আলোচনা। দেশগুলোর মধ্যে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশ, প্রথম দেশ হলো দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ নাম হলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা সম্পর্কে লিখবেন, দক্ষিণ আফ্রিকা এই মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ। শিল্পোন্নত দেশ। এই দেশে একসময় চালু ছিল বর্ণবাদ নীতি। বর্ণবাদ নীতি চালু ছিল। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, বর্ণবাদ নীতি চালু ছিল আফ্রিকার কোন দেশে? উত্তর, দক্ষিণ আফ্রিকায়। 1948 সাল থেকে চালু হয়। 1948 সাল থেকে এই আফ্রিকায় নীতিটা চালু হয় এবং এই নীতিটা বাতিল হয় 1994 সালে। এই নীতিটা 1994 সালে বাতিল হয়। নাম কি? বর্ণবাদ নীতি। 1948 থেকে 1994 পর্যন্ত এটা চালু ছিল। বর্ণবাদ মানে কি? কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, যারা চেহারা কালো তাদের বলা হয় কৃষ্ণাঙ্গ, আর যারা ফর্সা ওনাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ। এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মধ্যে শ্বেতাঙ্গদের প্রাধান্য ছিল, অনেক কিছু শ্বেতাঙ্গরা করতে পারতো, আর কৃষ্ণাঙ্গদের অনেক কিছুতে অ্যাক্সেস ছিল না, অনেক কিছু ওরা করতে পারতো না। এই যে অধিকার খর্ব করা, এছাড়াও 3টা 4টা কালার অনুযায়ী বিভক্ত করা হয়, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন, ভারতীয়, এই অনুযায়ী ভাগে ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল এখানকার জনসংখ্যাকে। এটাকে বলা হয় বর্ণবাদ প্রথা। তো দক্ষিণ আফ্রিকার সম্পর্কে আর যেটা লিখবেন সেটা হলো দক্ষিণ আফ্রিকার রাজধানী মোট 3টি। দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো মোট 3টি। এর মধ্যে প্রথম রাজধানী হলো প্রশাসনিক রাজধানী, নাম হলো প্রিটোরিয়া। দ্বিতীয়টা হলো বিচার বিভাগীয় রাজধানী। বিচার বিভাগীয় রাজধানী নাম হলো ব্লুমফন্টেন। ব্লুমফন্টেন হলো বিচার বিভাগীয় রাজধানী। আর 3 নম্বরে হলো লিখছেন আইনসভার রাজধানী। আইনসভার রাজধানী নাম হলো কেপটাউন। যদি একটা রাজধানী আসে পরীক্ষায় যে দক্ষিণ আফ্রিকার রাজধানী কোনটি, উত্তর হবে কেপটাউন। কেপটাউন। যদি একটা রাজধানী আসে উত্তর হবে কেপটাউন। যে দক্ষিণ আফ্রিকার রাজধানী কোনটি, উত্তর কেপটাউন। দেখেন, মনে রাখার উপায় কি, সহজে বলে দিচ্ছি। প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, মানে প্রো প্রো। বিচার বিভাগের রাজধানী ব ব ব্লুমফন্টেন। আর বাকিটা আইনসভার রাজধানী কেপটাউন। ওকে। তো এরপরে আসেন আফ্রিকা সম্পর্কে। আফ্রিকাকে বলা হয় ছিদ্রায়িত দেশ। আফ্রিকা হলো এই মহাদেশের একমাত্র ছিদ্রায়িত দেশ। কারণ কি, এই দেশের মধ্যে 2টি দেশ আছে, একটার নাম হলো লোসেথো আর একটার নাম হলো সোয়াজিল্যান্ড। একটার নাম হলো লোসেথো, একটার নাম হলো সোয়াজিল্যান্ড। এই 2টা দেশ আছে আফ্রিকার পেটের মধ্যে। এই জন্য আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। এই জন্য আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় আছে হলো পৃথিবীর সর্ববৃহৎ স্বর্ণের খনি এবং হীরকের খনি। পৃথিবীর সর্ববৃহৎ হীরকের খনির নাম হলো কিম্বার্লি হীরকের খনি। দক্ষিণ আফ্রিকায় আছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি, নাম হলো জোহানেসবার্গ। আর পৃথিবীর সবচেয়ে বড় হীরকের খনি নাম হলো কিম্বার্লি। এটার অবস্থানও দক্ষিণ আফ্রিকায়, কিম্বার্লি। এবং দক্ষিণ আফ্রিকায় রয়েছে উত্তামাশা অন্তরীপ। এটা পরীক্ষায় প্রশ্ন আসে,
উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তর, উত্তমাশা অন্তরীপ অবস্থান হলো দক্ষিণ আফ্রিকা মহাদেশে। এটার ইংরেজি নাম হলো কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ। এরপরে দক্ষিণ আফ্রিকার দুইটা বিখ্যাত স্থান, একটার নাম হলো রোবেন দ্বীপ। এই দ্বীপে হলো নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দেওয়া হয়। নেলসন ম্যান্ডেলা ছিলেন এদের অবিসংবাদী নেতা। নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দেওয়া হয় কোন দ্বীপে? উত্তর, রোবেন দ্বীপে। একটা হলো রোবেন দ্বীপ, লিখছেন? একটা হলো রোবেন দ্বীপ, আর একটা দ্বীপের নাম হলো সেন্ট হেলেনা দ্বীপ। সেন্ট হেলেনা দ্বীপ। একটার নাম হলো রোবেন দ্বীপ আর একটার নাম হলো সেন্ট হেলেনা দ্বীপ। সেন্ট হেলেনা দ্বীপও দক্ষিণ আফ্রিকা অবস্থিত। এইখানে সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসন দেওয়া হয়। সম্রাট নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে। এরপর আসেন আফ্রিকা সম্পর্কে পড়লে যার সম্পর্কে অবশ্যই পড়তে হয় তার নাম হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা। ওনার সম্পর্কে লিখবেন, ওনার রাজনৈতিক দল ছিল এএনসি বা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ওনার রাজনৈতিক দল ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সংক্ষিপ্ত রূপ হলো এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি। এই যাদের ক্যামেরা বন্ধ আছে ওনারা টেবিল চেয়ারে আছেন তো? শুধু যাদের দেখা যাচ্ছে ওনাদের টেবিল চেয়ারে দেখা যাচ্ছে, আর যাদের টেবিল চেয়ারে দেখা যাচ্ছে না ওনারা টেবিল চেয়ারে আছেন তো? স্যার কারেন্ট নাই। আচ্ছা, বাকিরা আনমিউট করা আছে সবাইকে, একটু আওয়াজ টাওয়াজ দিন। স্যার আছে। স্যার আছে। আছে স্যার। আসি আচ্ছা, স্যার। আছে স্যার। হ্যাঁ এইটা থাকলেই হলো টেবিল চেয়ারে। এটা একটু আপনারাই এনশিওর করেন, যেহেতু ফিজিক্যাল ক্লাস না, কাউকে দেখা টাকা যায় না। যাদের ক্যামেরা চালু আছে ওনাদের টেবিলে দেখা যাচ্ছে, যারা টেবিলে নাই ওনারাও এনশিওর করেন যে আপনারা টেবিলে আছেন এবং আপনারা লিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, বা আপনাদের কোনো প্রশ্ন স্যার থাকলে সেটা নয়েজ কমেন্ট হচ্ছে। করতেছেন। ওই যে আনমিউট করলাম সেই জন্য আমি করে দিচ্ছি। জি স্যার আছি। এই আপনার জি স্যার আসি তো অনেক দুর্বল শোনা গেল। খাওয়া দাওয়া করেন নাই দুপুরে নাকি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা ছিল নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল। তারপরে নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের কথা আমরা লিখলাম। এরপরে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখবেন যে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন কত সালে? এরপর লিখবেন নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন কত সালে। আর আরেকটা প্রশ্ন লিখবেন, নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার লাভ করেন কবে? এই দুইটা সম্পর্কে জানলেই হবে। নেলসন ম্যান্ডেলা নিয়ে যদি প্রশ্ন করে এর চেয়ে বেশি কোনো প্রশ্ন করবে না এখন আর। নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন 1994 সালে এবং তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার আগের বছর 1993 সালে। নোবেল পুরস্কার লাভ করেন 1993 সালে এবং 1994 সালে উনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং উনি 1999 সালে ক্ষমতা ত্যাগ করেন স্বেচ্ছায়। উনি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন 1999 সালে। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন, ভদ্রলোক মানুষ। বুঝছেন? উনি 27 বছর কারাদণ্ড ভোগ করেছিলেন এই রোবেন দ্বীপে। এমডি ইব্রাহিম সাহেব আছেন? মন খারাপ আপনার? আচ্ছা, ভেরি গুড। তো নেক্সট আসেন, এরপরে আমরা যেটা নিয়ে লিখবো সেটা হলো দক্ষিণ আফ্রিকা নিয়ে এইটুকুই। এরপরে যে দেশ নিয়ে লিখবো সেই দেশটার নাম হলো সিয়েরা লিওন। সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন হলো
এর রাজধানীর নাম আসছে পরীক্ষায় এর আগে। এর রাজধানীর নাম হলো ফ্রি টাউন। আর এই দেশের বিশেষত্ব হলো এরা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করে 2002 সালে। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় 2002 সালে। এইটুকুই। এরপরে আর এখান থেকে যে দেশটা সম্পর্কে লিখবেন সেটা হলো আপনার আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী হলো আলজিয়ার্স। রাজধানী হলো আলজিয়ার্স এবং আলজিয়ার্সে বসে 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয়। 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই জন্যই আলজেরিয়া বিখ্যাত, আর কিছুই না। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয়। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয়। লিখছেন? এরপরে আফ্রিকার একটা দেশ উগান্ডা। ইংরেজিতে এটাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। পার্ল অফ আফ্রিকা বলা হয় আফ্রিকার কোন দেশকে? উত্তর উগান্ডাকে। এরপর জিম্বাবুয়ে। এর রাজধানী অনেকবার পরীক্ষা আসছে। জিম্বাবুয়ের রাজধানী হলো হারারে। আর এই হারারে এর পূর্ব নাম সলসবেরি। পূর্ব নাম সলসবেরি। আর জিম্বাবুয়ের পূর্ব নাম হলো দক্ষিণ রোডেশিয়া। দক্ষিণ রোডেশিয়া এটা হলো জিম্বাবুয়ের পূর্ব নাম। আর উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। আর উগান্ডার রাজধানী কাম্পালা। এটা পরীক্ষায় আসছিল। এই উগান্ডা উগান্ডা করতে করতে উগান্ডা পরীক্ষায় আসছিল বেশি আলোচনায় থাকার কারণে। এরপরে এখান থেকে আর যেটা সম্পর্কে লিখবেন সেটা হলো দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান এটা সম্পর্কে লিখবেন। আফ্রিকার ওর নাম কি? আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। এটা স্বাধীন হয় 9 জুলাই 2011। 9 জুলাই 2011 স্বাধীন হয় দক্ষিণ সুদান। এটা স্বাধীন হয় সুদান থেকে। সুদান থেকে স্বাধীন হয় দক্ষিণ সুদান। আর একটা কথা স্টার দিয়ে লিখে রাখবেন সেটা হলো সুদান নামে আলাদা আর একটা দেশ আছে, দক্ষিণ সুদান নামে আর একটা দেশ আছে। তো এই সুদানের সম্পর্কে লিখবেন সুদানকে বলা হয় ডেড হার্ট অফ আফ্রিকা। ডেড হার্ট অফ আফ্রিকা। ডেড হার্ট অফ আফ্রিকা এটা আফ্রিকার মৃত হার্ট বা হৃদয় বলা হয়। লিখছেন? এইটুকুই। এরপরে আমরা চলে যাব যেটা সম্পর্কে সেটা হলো আমাদের আফ্রিকা মহাদেশ শেষ। আফ্রিকার আর কোনো কিছু নিয়ে এখানে লিখতে হবে না। তারপর যেটা সম্পর্কে লিখবেন সেটা হলো আমাদের ওশেনিয়া মহাদেশ। ওকে, এরপর আসেন ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশকে লিখবেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ এবং এই মহাদেশে আয়তনে আর হলো জনসংখ্যায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ
আয়তনে বৃহত্তম দেশ এই মহাদেশে অস্ট্রেলিয়া। আয়তন এবং জনসংখ্যা সব দিক দিয়ে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। আর আয়তনে এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো নাউরু এবং জনসংখ্যায় এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো টুভ্যালু। জনসংখ্যায় এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো টুভ্যালু এবং আয়তনে এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো নাউরু। এই মহাদেশ সম্পর্কে তেমন কিছুই লিখতে হবে না। ওকে, এই মহাদেশ সম্পর্কে তেমন কিছুই লিখতে হবে না। এই মহাদেশের শুধুমাত্র যেটা লিখবেন সেটা এই মহাদেশের অঞ্চল পরিচিতি। এখানে মোট 3টা অঞ্চল আছে, এগুলো নিয়ে পরীক্ষায় বেশিরভাগ সময় প্রশ্ন হয়। অঞ্চল পরিচিতি, এই মহাদেশের অঞ্চল পরিচিতি, এটা নিয়ে লিখবেন। তো এই মহাদেশে অঞ্চল পরিস্থিতি সম্পর্কে লিখলে সেখানে দেখবেন প্রথমত এই মহাদেশে অঞ্চল আছে 3টা। একটা হলো মাইক্রোনেশিয়া, একটা হলো মাইক্রোনেশিয়া, একটা হলো মেলোনেশিয়া, আর একটা হলো পলিনেশিয়া অঞ্চল। 3টা অঞ্চলে বিভক্ত। এখানে আমাদের মাইক্রোনেশিয়ায় আছে 5টি স্বাধীন দেশ। মাইক্রোনেশিয়া আছে 5টি স্বাধীন দেশ, মেলোনেশিয়া আছে 4টি স্বাধীন দেশ, পলিনেশিয়ায় আছে 3টি স্বাধীন দেশ। মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া, পলিনেশিয়া এই 3টা অঞ্চলে বিভক্ত এখানকার দেশগুলো। তিনটা অঞ্চলের মধ্যে প্রথমত মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়ার মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, মাইক্রোনেশিয়া মানে হলো ক্ষুদ্র দ্বীপ। মেলোনেশিয়া, এখানে মেলো শব্দের অর্থ কৃষ্ণ বা কালো, মেলোনেশিয়া শব্দের অর্থ কৃষ্ণ দ্বীপ। পলিনেশিয়া, পলি শব্দের অর্থ হলো অনেক, পলিনেশিয়া শব্দের অর্থ হলো অনেক দ্বীপ। পলিনেশিয়া শব্দের অর্থ হলো অনেক দ্বীপ। ক্ষুদ্র দ্বীপ, কৃষ্ণ দ্বীপ, অনেক দ্বীপ। ওকে, এই অর্থগুলো পরীক্ষায় আসে। তারপরে আসেন এই দ্বীপগুলো কি কি বা স্বাধীন দেশগুলো কি কি। প্রথমত মাইক্রোনেশিয়ায় স্বাধীন দেশ আছে মাইক্রোনেশিয়ান প্রজাতন্ত্র নামে একটা। মাইক্রোনেশিয়ান প্রজাতন্ত্র। 2 নম্বরে এখানে দেশ আছে স্বাধীন মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শাল দ্বীপপুঞ্জ। 3 নম্বরে এখানে স্বাধীন দেশ আছে নাউরু। 4 নম্বরে এখানে স্বাধীন দেশ আছে পালাউ। আর একটা স্বাধীন দেশ এই অঞ্চলের নাম হলো কিরিবাতি। নাউরু, পালাউ, কিরিবাতি। নাউরু, পালাউ, কিরিবাতি। নাউরু, পালাউ, কিরিবাতি। নাউরু, পালাউ, কিরিবাতি। আর মেলোনেশিয়া অঞ্চলে যে দেশগুলো আছে সেখানে আছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি। 2 নম্বরে আছে সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জ। এবং 3 নম্বরে আছে ভানুয়াতু। 4 নম্বরে আছে ফিজি। ভানুয়াতু এবং ফিজি। আর পলিনেশিয়া অঞ্চলে আছে 3টি দেশ। 1 নম্বরে হলো টোঙ্গা, 2 নম্বরে হলো টুভ্যালু, 3 নম্বরে হলো সামোয়া। টোঙ্গা, টুভ্যালু এবং সামোয়া, এই 3টা দেশ। এখন এগুলা মনে রাখার উপায় কি দেখেন, আমি মনে রাখার জন্য একেবারে শর্টকাট একটা টেকনিক বলতেছি। প্রথমটা মাতে মার্শাল দ্বীপপুঞ্জ, মাতে মাইক্রোনেশিয়া, মামা। নাতে নাউরু, পাতে পালাউ। মামা নাপা লাগবে কি, কিতে হলো কিরিবাতি। ওকে, নেক্সট আসেন পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ। এটা হলো পাশ করেছে কে,
পাশ করেছে ভানু আপি। ওকে, তো এখানে দেখেন ভানুয়াতু আর এই ফিতে হলো ফিজি। আর এই পাশে অনেক দ্বীপ, 3টা দ্বীপ আছে, অনেক দ্বীপ আসলে না। তোতে টোঙ্গা, শতে সামোয়া, আর টতে টুভ্যালু। টোস্ট, এটা আমি মনে রাখি, অনেক টোস্ট। অনেক টোস্ট মানে টোঙ্গা, সামোয়া, টুভ্যালু, এটা মনে রাখি অনেক টোস্ট। বুঝছেন? অনেক মানে এখানে মাত্র 3টা দেশ আছে, কিন্তু বলা হয় অনেক দ্বীপ। এরপরে এখান থেকে পরীক্ষায় আর কিছুই প্রশ্ন আসে না। এরপরে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হলো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আইনসভা। এটুকু লেখা ক্লিয়ার হলে একটু সি লিখে দেন, তাহলে আমরা সামনে চলে যাই। আর কি কি পড়বেন, আইনসভা, ভৌগোলিক উপনাম, এগুলো সম্পর্কে একটু দাগ দিয়ে দেই। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনে যাই। ওকে, নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কি কি পড়বেন। এখন দেখেন আজকের যে লেকচারটা, এখানে আছে আইনসভা, লেকচার 7। মূল যে অংশটুকু বের করে দেওয়ার, এটুকু নোট করে দিলাম। এর পাশাপাশি এখান থেকে আর কি পড়বেন সেটা দেখাই দিচ্ছি। এখান থেকে পড়বেন হলো এই যে বিভিন্ন দেশের আইনসভা, আইনসভায় কোন কোন আইনসভাগুলো পড়বেন। 1 নম্বরে আমি দাগ দিয়ে দিই, একটু দেখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 1 নম্বরে হলো ভারতের আইনসভা পড়বেন, 2 নম্বরে যুক্তরাষ্ট্রের আইনসভা পড়বেন, 3 নম্বরে পড়বেন আফগানিস্তানের আইনসভা, এরপর পড়বেন জাপানের আইনসভা। এই 4টা। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, ভারতের পার্লামেন্ট, লয়া জিরগা, এই নামটা মূলত পড়বেন। এটা হলো আফগানিস্তানের আইনসভা। জাপানের আইনসভা নাম হলো ডায়েট। এই উচ্চকক্ষ নিম্নকক্ষের নাম চাইলে পড়তেও পারেন, না চাইলে নাও পড়তে পারেন, কিন্তু মূল এই নামগুলো পড়বেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ভারতের পার্লামেন্ট, আফগানিস্তানের লয়া জিরগা, জাপানের ডায়েট। এরপর এখান থেকে পড়বেন আইনসভার মধ্যে আর যেগুলো, তার মধ্যে আছে যুক্তরাজ্যের আইনসভা, পার্লামেন্ট, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। ওকে, নেক্সট আসেন, এরপর যেটা সম্পর্কে পড়বেন বিশ্বের বিভিন্ন উপজাতি। উপজাতির মধ্যে প্রথম পড়বেন হলো পিগমি, মধ্য আফ্রিকায় বসবাস করে, পৃথিবীর সবচেয়ে খাটো উপজাতি। জুলু, দক্ষিণ আফ্রিকায় বসবাস করা উপজাতি। উইঘুর, চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে বসবাস করে। কুর্দি, এরা বসবাস করে সিরিয়া, ইরাক এবং তুরস্কের অন্তর্গত কুর্দিস্তানে। এটা কিন্তু সাজেশন যে কতটুকু পড়বেন। এর বাইরে যদি কেউ বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই, তারা সবগুলোই পড়বেন। আর যারা একটু কম পড়তে চান তাদের জন্য এটুকু। তবে আশা করি এটুকু পড়লে সবার জন্যই হয়ে যাবে। নেক্সট আসেন, এখান থেকে আর যাদের কথা পড়বেন তাদের মধ্যে হলো মাউরি, নিউজিল্যান্ডের আদিবাসী উপজাতি, নাম হলো মাউরি। তাতার, রাশিয়া, কাজাখস্তান, ইউক্রেন, উজবেকিস্তান, কিরগিজস্তান প্রভৃতি দেশে এরা বসবাস করে। এই চেঙ্গিস খানের বংশধর এরা। তাতার সম্প্রদায় চীন, মঙ্গোলিয়া, রাশিয়া এই অঞ্চলে তাতারিদের বসবাস। ওকে,
এরপর এখান থেকে আর কি পড়বেন দেখেন, আর আছে ভৌগোলিক উপনাম। এগুলো সবগুলো পড়ে ফেলবেন, এগুলোর কোনো সাজেশন হয় না, কারণ এটা যে কোনোটাই পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। ভৌগোলিক উপনাম যে কয়টা আছে সব কয়টা পড়ে ফেলবেন এখান থেকে, ভৌগোলিক উপনাম। আর এরপরে যেটা আছে সেটা হলো বিভিন্ন শহর ও স্থানের নতুন নাম, নতুন পুরাতন রাজধানী। তো বিভিন্ন দেশের নতুন নাম সম্পর্কে যদি বলি, বিভিন্ন দেশের নতুন নামে পড়বেন হলো 1 নম্বরে চীনের পূর্ব নাম ছিল ক্যাথে, ফ্রান্সের পূর্ব নাম ছিল দা গল, ইরানের পূর্ব নাম ছিল পারস্য, জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন, শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল। এছাড়া এই পাশ থেকে পড়বেন জিম্বাবুয়ে পূর্ব নাম দক্ষিণ রোডেশিয়া, ইথিওপিয়া পূর্ব নাম আবিসিনিয়া। ব্যাস এই কটা। আর ঘানার পূর্ব নাম গোল্ড কোস্ট। এই কটা হলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেইগুলো। এই কটা হলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে সেইগুলো। লিখছেন? তারপরে আসেন বিভিন্ন দেশের পুরাতন ও নতুন রাজধানী। এখান থেকে জাস্ট কি কি পড়বেন দেখেন, এখান থেকে পড়বেন মিয়ানমার ইয়াঙ্গুন নাইপিদো, জাপান কিয়োটো টোকিও। এরপরে হলো আপনার পড়বেন কাজাকিস্তান, পুরাতন রাজধানী হলো নূর সুলতান, এটাই পুরাতন। আর নতুন রাজধানী হলো আস্তানা, এটা পুরাতন এটা নতুন। এরপরে ইরান লাগবে না, শ্রীলঙ্কা লাগবে না, ইসরায়েলেরটা পড়বেন পুরাতন রাজধানী তেল আবিব আর নতুন রাজধানী জেরুজালেম। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ওদের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা দিয়েছিল। ওকে। এছাড়া এখানে বিভিন্ন শহরের পুরাতন নামে আর আছে কনস্টান্টিনোপল ইস্তাম্বুল, লেনিনগ্রাদ সেন্ট পিটার্সবার্গ, মাদ্রাজ চেন্নাই, আর হলো চট্টগ্রাম পূর্ব নাম ইসলামাবাদ। এইটুকু। ওকে। এরপরে বিখ্যাত স্থাপত্য, এইখানে যে কয়টা আছে সবগুলোই একবার রিডিং করে নেবেন তাহলেই হবে। যা আছে সবগুলো সম্পর্কে একবার রিডিং করে নেবেন। তারপরে আছে সব এমসিকিউ। অবশ্যই আর কিছু না হলেও লেকচার শিটের এই এমসিকিউ গুলো সব সলভ করবেন এবং নোট খাতায় যতটুকু নোট করে দিলাম ততটুকু অংশ ভালোভাবে পড়বেন। আর এই ছিল মোটামুটি আজকের মতো, এখানেই বিদায় নিব। দেখা হবে আবারও ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, পরবর্তী আলোচনায়। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আর এই জুমে একটা ক্লাস থাকার কারণে বিদায় নিতে হচ্ছে, আর না হয় আরো